আমাদের যে ঈদ স্যার, প্রবাসীদের যে ঈদ, এটা ঈদ নয়, এটা ঈদ নয়। আমি আরেকটু জানতে চাই সিরাজ ভাই, এই এই যে আপনার সন্তানদের ঈদগুলো একের পর এক কাটতো আপনাকে ছাড়া, কেমন ছিল ঈদের দিন? কেউ সবসময় ঈদের দিন কথা বলতে পেরেছেন আপনার পরিবারের সাথে? আহ, হ্যাঁ, ঈদের মধ্যে স্যার সবসময় কথা বলি। ঈদের দিন যদি আমাদের এখানে ছুটি থাকে, আর ছুটি যদি নাও থাকে, ওখান থেকে অফিস থেকে পারমিশন নেই। ঈদের দিনটা যদি আমাদের দেশের ঈদটা এখানে যদি একই দিন না হয়, তাহলে পুরোটা দিন কথাবার্তা, ভিডিও কল, অডিও কল, বিশেষ করে আমার ফ্যামিলি এবং আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে উইশ করি, আহ, কথাবার্তা বলি। আহ, এটুকুই স্যার, এটুকুই স্যার। আমাদের যে ঈদ স্যার, প্রবাসীদের যে ঈদ, এটা ঈদ নয়, এটা ঈদ নয়। যাই হোক, এখন আপনি কেমন আছেন? মানে আপনার অর্থনৈতিক অবস্থা বা সবকিছু মিলিয়ে এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়ায় আমি যখন লিবিয়া ছিলাম, তখন ঢাকার সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আমি একটা জায়গা কিনেছিলাম খুব অল্প দামে। সেখানে প্রায় 8.5 ডিসিমেল, 8.5 ডিসিমেল। তো ওইখানে আমি ওটা চতুর্দিকে পাকা এবং উপরে টিন শেড, এইভাবে আমি সেখানে আমার টোটাল 18টা রুম আছে। ওখানে 15টা আমার ভাড়া পাই আমি অ্যাবাউট 50 to 53,000 আপনার ভেরি করে প্রতি মাসে। আর আমার 3টা রুমে আমি আমি থাকি। আর একটা জায়গা কিনা আছে, ওইটা ওইটা পরে আছে এখনো, ওইটাতে কিছু করা হয়নি। আর ভাই বোন যেগুলো ছিল তাদেরকে যতটুকু পেরেছি, আত্মীয় স্বজন যতটুকু পেরেছি হেল্প করেছি। এখন স্যার আর এখানে আরেকটা জিনিস খুব দুঃখজনক, হয়তো এখান থেকে আমাদের অনেকের শিক্ষণীয় থাকতে পারে, এবং যেখান থেকে আপনার একটা সেশন থেকে আমরা লেসন নিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে 10 জন মিলে একটা সমিতি করেছিলাম যে আমরা কিছু কিছু একটা ইনকাম করবো এই জন্য। তো আমরা প্রতি মাসে 500 রিয়াল করে জমাতাম। তো যখন ভালো একটা অ্যামাউন্ট হয়েছে, তখন আমরা একটা হাজি বিল্ডিং ভাড়া নিয়েছিলাম সবাই মিলে। সবাই এগ্রিড ছিল। তো যেই বছর আমরা হাজি বিল্ডিংটা নিলাম স্যার, ওই বছরই সারা বিশ্ব থেকে হাজি আসা বন্ধ। আহ, তো ওই আমরা যে ইনভেস্ট করছিলাম, পুরা টাকাটা স্যার গেছে। এরপরে আমাদের সমিতিটাও ভেঙে গেছে। এরপরে আমরা আর শুরু করি নাই। এইখানে হইলো আপনার একটা সেশনের শিক্ষা, লেগে থাকুন। এই লেগে থাকাটা, আমিও যখন মন্তব্য করি, তখন অনেকে কমেন্টসে লিখি, লেগে থাকুন, শুধুমাত্র লেগে থাকুন, সফলতা আসবে। কেন বললাম স্যার এটা? যখন এটা ঘটে তখন তো আপনার লেসন ছিল না আমাদের কাছে, বা আমাদেরকে বলবে এরকম কেউ ছিল না। আর আমাদের সমিতির মধ্য থেকে যেহেতু মনে করেন পুরা টাকাটাই চলে গেছে, সামান্য কিছু ছিল, এবং সবাই মানে মনের দুঃখে সমিতিটা ভেঙে ফেলছে। যদি আমি বা 2 একজন চাইছিলাম যে এই সমিতিটাকে ধরে রাখা হয় নাই। যদি রাখতে পারতাম, তার পরের বছর যদি স্যার আমরা বিল্ডিং দিতাম, ওই 1 বছর না হইলো 2 বছরে আমাদের পুরো টাকাটা এসে পড়তো। এটা হইলো স্যার লেগে থাকা। আমরা পরবর্তী 2টা বছর বা 1টা বছর লেগে থাকতে পারিনি। তো এখান থেকে স্যার আপনার ওই সেশনের শিক্ষাটা বিরাট কাজে লাগবে ইন ফিউচার আমাকে এবং আমাদের প্ল্যাটফর্মে যারা আছে তাদেরকে, যে লস হোক বা উত্থান পতন, অ্যাক্সিডেন্ট, যত কিছু ঘটুক, তারপরও যেভাবেই হোক মূলধন সংগ্রহ করে, ধার করে, উধার করে, যেভাবেই হোক কন্টিনিউ করতে হবে। যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে হয়তো 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে যাবে। এইটা এটা ছাড়া আপনার এই শিক্ষাটা আমার এখন কাজে লাগছে, কিন্তু তখন আমি জানতাম না, আর জানার মতো কেউ ছিল না। তো আমি এখন ভালো আছি স্যার, মোটামুটি ভালো আছি। এখানে আরেকটা ঘটনা ঘটেছিল স্যার। আমাদের বর্তমান যে কোম্পানি, এই কোম্পানি আগে প্রতি মাসের 10 তারিখে বেতন দিয়ে দিতেন, কিন্তু
2019 থেকে এরা স্যালারি গুলা ডিলে করা শুরু করলো, দেয় প্রতি মাসেই, কিন্তু ডিলে করা শুরু করছে। ডিলে করতে করতে আমাদের 7 মাসের বেতন তাদের পকেটে চলে গেছে, মানে তারা আটকিয়ে দিয়েছে। Oh my কিন্তু God. দিছে আমাদেরকে কিরকম ভাবে দিছে? আমাদেরকে দিছে 45 ডেজ এর পরে, 40 ডেজ এর পরে, কখনো কখনো 2 মাস পরে। এইভাবে তারা আমাদের 8 মাসের টাকাটা আটকে ফেলাইছে। তখন পুরা আমাদের যে ফ্যাক্টরি, আমাদের 3টা ফ্যাক্টরি, আমাদের মালিক পক্ষ, আমি যেখানে আছি সেখানে এগুলো হলো আপনার ওই হলো ব্রিক্স, রেডিমেড হলো ব্রিক্স। তো শেষ পর্যন্ত পাবলিক স্ট্রাইক করতে বাধ্য হইলো, যদিও সৌদি আরবে স্ট্রাইক করা মানে নিষিদ্ধ, কিন্তু মানুষের পেটে যদি বাচ্চা থাকে সমস্যা হতে বলতে মানে না। তো স্ট্রাইক হইলো, স্ট্রাইক করার পরে পুলিশ আসলো। পুলিশ আসার পরে আমাদের ম্যানেজমেন্ট অফিসের সামনে অনেক লোক, তখন পুলিশ এসে বসলো যে আমি তো সবার সাথে কথা বলতে পারবো না, তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন লোক আসো। তো যারা ছিল তারা মানে আমি অফিসে চাকরি করি, আমি এখানে প্রথম জয়েন করেছিলাম পারচেজ অফিসার হিসাবে। এরপরে ওইখানে অন্য দিক থেকে লোক আনার পরে আমাকে দিয়ে দিল স্টোরে। আমি এখন স্টোর কিপার হিসাবে আমি আছি। তখন তারা সবাই মান্য করে, আপনার কিছুটা লেখাপড়া শিখেছি, তারপরে অফিসে চাকরি করি, সেই হিসাবে সবাই মান্য করে। তখন সবাই বলল, মানে পুলিশে যা বললো, পুলিশের ওই কথার পরিপ্রেক্ষিতে বললো যে আমাদেরকে একটা লোক আস, তোমার যে কোনো একটা লোক আসো। তখন সবাই বললো যে সিরাজ ভাই, আপনি তো আমাদের মধ্যে বয়স্ক, বুদ্ধিমান, আপনি অফিসে চাকরি করেন, আপনি দয়া করে যান। পরে আমি গেলাম, আমি গিয়ে দেখি ওইখানে আরো একজন মিশরি আছে, যে কি হয়েছে, কেন হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, এগুলো বিস্তারিত বলা হচ্ছে, পুলিশ অফিসাররা লিখছে। এই যে স্যার, আমি ওইখানে গেলাম এবং কিছু কথাবার্তা বললাম। এর পরিপ্রেক্ষিতে আমি কিন্তু ম্যানেজমেন্টের টার্গেটে পড়ে গেছি। এরপরে আমাকে বললো, তুমি কাজ স্টপ করো। তো কাজ স্টপ করলাম। স্টপ করার পরে আপনার আসলো, করোনা আসলো। করোনা সবকিছু বন্ধ। তখন বললো যে তুমি টেম্পোরারি জয়েন করো, আবার করোনা না কাটা পর্যন্ত। তখন আমি টেম্পোরারি জয়েন করলাম। এই জয়েন করার পরে স্যার, এই মানে আগে যে তাদের যে একটা ছিল, মানে একটা টেন্ডেন্সি ছিল যে সিরাজ এটা করে সেটা করে। আসলে আমি কিছুই করি নাই, কিন্তু ওই মানুষের কথায় আমি ওখানে গিয়েছিলাম। এখন আমি বুঝি যে যাওয়া উচিত হয়নি, অনেক সময় অনেক ভালো কাজেও যাওয়া উচিত, স্পেশালি যেখানে ম্যানেজমেন্ট রিলেটেড থাকে।